দিল্লিতে একটি বিষণ্ণ মধুর দিন। এদিনের দৃশ্যটি ইতিহাসের পাতায় না উঠলেও রাজনৈতিক ব্যঙ্গ সাহিত্যের সোনার খাতায় নিশ্চয়ই জায়গা পাবে। একদিকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, সব্বার মুখ গম্ভীর, গণতন্ত্র রক্ষার গুরু গম্ভীর আলোচনা, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের কৌতূহলী দৃষ্টি। টেবিলে একদিকে সোনিয়া গান্ধী আর অন্যদিকে মেহবুবা মুফতির মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন যেন ফ্যাকাশে মুখ, কোথাও একটা হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের ছায়া, যেন কেউ চা থেকে চিনি তুলে নিয়েছে। অন্যদিকে দিল্লির আরেক প্রান্তে ভূপেন্দ্র যাদবের বাড়ি, সেখানে এক বিচিত্র আড্ডা। উপস্থিত শুভেন্দু অধিকারী, আর উপস্থিত সেই সব তৃণমূল সাংসদ যাঁরা এতকাল দিদির পায়ের ধুলো সংগ্রহ করে রাজনৈতিক পবিত্রতা অর্জন করতেন। এখন তাঁরা বসে আলোচনা করছেন কিভাবে দিদির রাজনৈতিক মহাকর্ষ বল থেকে আলোর গতিতে দূরে সরে যাওয়া যায়। রাজনীতির নির্মমতা নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি বা হতে পারে। একসময় তৃণমূল ছিল এক বিশাল যৌথ পরিবার। সেখানে দিদি ছিলেন একাধারে মা, বাবা, প্রধান শিক্ষক, থানার ওসি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দলের মধ্যে কারো হাঁচি দেওয়ার প্রয়োজন হলেও অনুমোদনের জন্য নজরুল মঞ্চ থেকে কালীঘাট পর্যন্ত বার্তা যেত। সেই দলের সাংসদেরা এখন বৈঠক করছেন কিভাবে দিদির ফোন এলে ব্যস্ত থাকার ভান করা যায়। এক সাংসদ নাকি বললেন, আরে ফোন ধরলে তো বিপদ, প্রথমে বলবেন তোমরা কোথায়, কি হচ্ছেটা কি, তারপর বলবেন বিজেপি কি ষড়যন্ত্র করছে দেখছো, তারপর বলবেন আমি কেমন আছি, আবার তারপর বলবেন দলকে বাঁচাতে হবে বুঝলে। সব মিলিয়ে অন্তত 1 ঘন্টা। আর একজন অভিজ্ঞ সাংসদ সঙ্গে সঙ্গে পরামর্শ দিলেন, আরে ফোনই ধরবেন না, পরে বলবেন বাথরুমে ছিলাম। তৃতীয় জন আরো উন্নত কৌশল প্রস্তাব করলেন, বাথরুমটা পুরনো হয়ে গেছে, এখন বলুন নেটওয়ার্ক ছিল না। এই অজুহাত প্রযুক্তিগত এবং আধুনিক। শুভেন্দু চুপচাপ বসে শুনছেন, মাঝে মাঝে মৃদু হাসছেনও। সেই হাসির মধ্যে একজন প্রাক্তন সহকর্মীর প্রতি সহানুভূতির চেয়ে সফল শিকারীর সন্তুষ্টি বেশি ছিল। একসময় যারা শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলতেন, আজ তাঁর উপস্থিতিতেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। রাজনীতিতে স্মৃতিশক্তি খুব বিপজ্জনক জিনিস, তাই অধিকাংশ নেতা সেটি ব্যবহার করেন না। এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে পরিস্থিতি আরো কাব্যিক। রাহুল গান্ধী কিছু বলছেন, অখিলেশ যাদব মাথা নাড়ছেন, তেজস্বী যাদব নোট নিচ্ছেন, আর উদ্ধব ঠাকরে ভার্চুয়ালি হাজির। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভাবছেন, আমার নিজের দলটাই যদি আমার কথা না শুনে, তাহলে এরা কেন শুনবে। এমন নয় যে কেউ তাকে অপমান করেছে। রাজনীতিতে সবচেয়ে বড় অপমান হলো কেউ আপনাকে অপমান করার প্রয়োজনও বোধ করছে না। একসময় ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা ঢুকলে অনেকের মুখে আলাদা দীপ্তি দেখা যেত। এখন সবাই নিজেদের আঞ্চলিক সমীকরণ নিয়ে বেশি ব্যস্ত। কেউ বিহার নিয়ে চিন্তিত, কেউ উত্তরপ্রদেশ নিয়ে চিন্তিত, আবার কেউ বা চিন্তিত মহারাষ্ট্র নিয়ে। আর মমতা চিন্তিত পশ্চিমবঙ্গ নিয়ে, কারণ পশ্চিমবঙ্গই যে তাকে নিয়ে আর খুব একটা চিন্তিত নয়। সেটাই ফেলেছে এখন তার কপালে চিন্তার ভাঁজ। এদিকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের আলোচনা আরো এগোচ্ছে। একজন বললেন, দিদি যদি আবার দলীয় বৈঠক ডাকেন। অন্যজন বললেন, ভিডিও কলে যোগ দেব। আর একজন বললেন, ক্যামেরা অন রাখবেন। পরের জন বললেন, কেন আমি কি পাগল নাকি। আর একজন বললেন, আচ্ছা দিদি যদি বলেন দল ছেড়ে গেলে বিশ্বাসঘাতক। উত্তর এলো, রাজনীতিতে বিশ্বাসঘাতক শব্দটার মেয়াদ এখন 3 মাস বুঝলে, তারপর সবাই নতুন অভিধান ব্যবহার করে। ঘরের মধ্যেই হাসির রোল উঠল। শুভেন্দু নাকি তখন চা খাচ্ছিলেন। ইতিহাসের রসবোধ অসাধারণ। যাকে একসময় দল থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি এখন দল থেকে বেরিয়ে আসার প্রশিক্ষক। এ যেন রাজনৈতিক কোচিং সেন্টার। কোর্সের নাম দিদির থেকে দূরে থাকার সহজ পাঠ। প্রথম অধ্যায় ফোন এড়ানো, দ্বিতীয় অধ্যায় পুরনো বক্তৃতা ডিলিট করা, তৃতীয় অধ্যায় প্রয়োজন হলে স্মৃতিভ্রংশের অভিনয়, আর চতুর্থ অধ্যায়
যখন জিজ্ঞেস করা হবে এতদিন কোথায় ছিলেন, তখন বলবেন, আমরা তো সব সময় মানুষের সঙ্গেই ছিলাম। রাজনীতিতে মানুষ নামক সত্তাটি অত্যন্ত উপযোগী। যখন ক্ষমতায় থাকেন মানুষ আপনার সঙ্গে থাকে, আর যখন ক্ষমতা হারান তখন আপনিও মানুষের সঙ্গে থাকার দাবি করেন। এক চিরন্তন সম্পর্ক। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দিল্লির 2 বৈঠক শেষ হবে। একটিতে ভবিষ্যৎ বাঁচানোর আলোচনা, আরেকটিতে ভবিষ্যৎ বদলানোর আলোচনা। কিন্তু দিনের শেষে সবচেয়ে মজার বিষয় হলো 2 বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিলেন একই মানুষ, এক জায়গায় উপস্থিত থেকে আর এক জায়গায় অনুপস্থিত থেকেও। তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির এই নিষ্ঠুর সৌন্দর্যই বোধহয় সবচেয়ে বড় সত্য। যখন আপনি ক্ষমতার শিখরে থাকেন সবাই আপনার কাছাকাছি আসতে চায়, আর যখন আপনি নামতে শুরু করেন তখন সবাই জানতে চায় আপনার থেকে কত দূরে দাঁড়ালে নিরাপদ থাকা যায়। কাল থেকে দিল্লির রাজনৈতিক করিডোরে নতুন এক খেলা শুরু হবে। খেলার নাম কে কত দূরে। এটা অবশ্য সাধারণ দূরত্ব নয়, কিলোমিটার বা মাইল দিয়ে মাপা যায় না। এটি রাজনৈতিক দূরত্ব। একসময় যে দূরত্ব শূন্য ছিল, এখন সেটিকে অসীমে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে। মজার বিষয় হলো এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা সকলেই একসময় নিজেদেরকে দিদির সৈনিক বলে পরিচয় দিতেন। সৈনিকরা এখন সেনাপতির কাছ থেকে পালানোর রাস্তা খুঁজছেন। দিল্লির এক হোটেলের লবিতে নাকি 2 বিদ্রোহী সাংসদের দেখা হয়ে যায়। দুজনেই একসময় প্রকাশ্যে বলেছিলেন, দিদি আমাদের সব। এখন একজন অন্যজনকে দেখে সাবধানে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, এই আপনি কি এখনো ওদিকে? আর একজনও নিচু গলায় বললেন, না না, আমি এখন নিরপেক্ষ। রাজনীতিতে নিরপেক্ষ শব্দটির অর্থ সাধারণত হলো আমি নতুন ঠিকানা খুঁজছি। একসময় তৃণমূলে একটা অলিখিত নিয়ম ছিল, দিদি যা বলবেন সেটাই সত্য। দিদি যদি বলেন সকাল হয়েছে, তাহলে ঘড়িতে রাত 2টো বাজলেও সকালের প্রশংসাই করতে হবে। দিদি যদি বলেন বৃষ্টি হচ্ছে, তাহলে রোদে দাঁড়িয়েও ছাতা খুলতে হবে। আর এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক নেতা আবহাওয়া দপ্তরের ওপর বেশি ভরসা করছেন। শুভেন্দু অধিকারী এই পরিবর্তন গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছেন। রাজনীতিতে প্রতিশোধের অনেক রকম পদ্ধতি আছে। কেউ বক্তৃতা দেন, কেউ মামলা করেন, কেউ তদন্ত বসান, কিন্তু সবচেয়ে সূক্ষ্ম প্রতিশোধ হলো চুপচাপ বসে থাকা এবং অপেক্ষা করা। শুভেন্দু এখন সেই শিল্পের একজন সিদ্ধহস্ত শিল্পী। তাকে খুব বেশি কিছু বলতে হচ্ছে না। যারা একসময় তাকে নিয়ে সভা করে নিন্দা প্রস্তাব পাশ করেছিলেন, তারাই এখন তার কাছে ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে পরামর্শ চাইছেন। এ যেন স্কুলের সেই ছাত্র যাকে একসময় ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, আর কয়েক বছর পর দেখা গেল সেই ছাত্রই স্কুলের নতুন প্রধান শিক্ষক। এদিকে কালীঘাটে পরিবেশ মোটেই সুখকর নয়। ফোন বেজে চলেছে, বার্তা আসছে, খোঁজও নেওয়া হচ্ছে, কিন্তু কেউ ধরছেন না। কেউ পরে ফোন করছেন না, কেউ মেসেজ সিন করেও উত্তর দিচ্ছেন না। রাজনীতির ভাষায় এটাকে বলে নীরব বিদ্রোহ। সরাসরি বিদ্রোহে ঝুঁকি থাকে, নীরব বিদ্রোহ অনেক বেশি কার্যকর। একসময় যারা দিদির একটি টুইট দেখেই 300 রিটুইট করে ফেলতেন, তারা এখন গভীর নীরবতায় আধ্যাত্মিক শান্তি খুঁজে পেয়েছেন। একজন সাংসদ নাকি মজা করে বলেছেন, আরে আগে তো আমরা দিদির সঙ্গে ছবি তুলতাম, এখন পুরনো ছবি খুঁজে খুঁজে মুছছি। আর একজন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, আরে মুছবেন না, ইতিহাসে হিসেব রেখে দিন, ভবিষ্যতে কাজে লাগতে পারতো। রাজনীতিতে ইতিহাস কখনো ফেলে দেওয়া যায় না। আজকের অস্বস্তি কালকের আত্মত্যাগে পরিণত হতে পারে। আজকের সমর্থন কালকের ষড়যন্ত্র হয়ে যেতে পারে। আজকের আনুগত্য কালকের বাধ্যবাধকতা বলে দাবি করা যেতে পারে। এই কারণেই রাজনৈতিক স্মৃতি সব সময় নমনীয়। ইন্ডিয়া জোটের নেতারাও নাকি পরিস্থিতি লক্ষ্য করছেন। তাদের অনেকের মুখেই মৃদু সহানুভূতির ছাপ, কারণ তারা জানেন আজ যে সমস্যায় মমতা পড়েছেন, কাল সেটি তাঁদেরও হতে পারে। রাজনীতির সবচেয়ে নিষ্ঠুর নিয়ম হলো, যা অন্যের সঙ্গে ঘটে তা আপনার সঙ্গেও ঘটতে পারে। তফাৎ শুধু সময়ের।
তবু কেউ প্রকাশ্যে কিছু বলছেন না, কারণ প্রত্যেকেই জানেন ডুবন্ত নৌকার প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখালে যাত্রীরা ভুল বার্তা পেতে পারেন। ফলে সবাই যথেষ্ট সহানুভূতিশীল, কিন্তু নিরাপদ দূরত্বে। এই নিরাপদ দূরত্ব কথাটা এখন দিল্লির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ধারণা। বিদ্রোহী সাংসদরা দিদির থেকে নিরাপদ দূরত্বে, ইন্ডিয়া জোট দিদির সংকট থেকে নিরাপদ দূরত্বে, আর সাংবাদিকরা ঘটনাগুলোর থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে খবর করছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যেন বুঝতে পারছেন না কিভাবে এত লোক একই সঙ্গে দূরে চলে গেল। অথচ উত্তরটা খুবই সহজ। ক্ষমতা এক ধরনের চুম্বক। যতক্ষণ চুম্বক শক্তিশালী থাকে, লোহা তার দিকে ছুটে আসে। চুম্বক দুর্বল হতে শুরু করলে সেই একই লোহা অন্য চুম্বকের সন্ধান করে। লোহার কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে না, এটি কেবল পদার্থবিজ্ঞান। রাজনীতিও অনেক সময় এই পদার্থবিজ্ঞানের মতোই নির্মম। রাত গভীর হলে দিল্লির আলো ঝলমল করে, বড় বড় বাংলোতে বৈঠক শেষ হয়, গাড়ির বহর ছুটে যায়, নেতারা নতুন পরিকল্পনা করেন, নতুন সমীকরণ তৈরি হয়, পুরনো সম্পর্কের হিসাব মেটানো হয়। আর কোথাও একজন প্রবীণ নেত্রী হয়তো ভাবেন, এত বছর ধরে যাদের মানুষ করলাম তারা হঠাৎ এমন বদলে গেল কি করে? কিন্তু এই প্রশ্নের উত্তর রাজনীতি বহু আগেই দিয়ে ফেলেছে। রাজনীতিতে কেউ কারো হয় না, কেউ কারো থাকে না। মানুষ থাকে ক্ষমতার, ক্ষমতা থাকে সময়ের, আর সময় সে কারোর জন্য অপেক্ষা করে না।